রহমান। তারেক রহমানের বিরচিত প্রত্যাবর্তন, ১৭ বছরের নির্বাসিত জীবনের অবসান, ষড়যন্ত্র মোকাবেলা করে শান্তি শৃঙ্খলা বজায় রাখার আহ্বান। We have a plan for the people and for the country. ইনশাআল্লাহ আমরা সেই প্ল্যান বাস্তবায়ন করব। আধিপত্যবাদ শক্তির গুপ্তচরেরা বিভিন্নভাবে ষড়যন্ত্রে এখন লিপ্ত রয়েছে, আমাদেরকে ধৈর্যশীল হতে হবে। ইতিহাসের সাক্ষী হতে জনসমুদ্র ঢাকার রাজপথ, হৃদয় নিংড়ানো ভালোবাসায় সিক্ত তারেক রহমান, কর্মী সমর্থকদের উচ্ছ্বাস। আমাদের মাঝে আমাদের নেতা ফিরে আসছে। ঈদের চেয়ে আনন্দ বেশি। আমাদের ইতিহাস এবং স্মরণীয় হয়ে থাকবে 25শে ডিসেম্বর। দেখছিলেন প্রধান শিরোনাম, রাতের সময় সঙ্গে আছি আমি ওমর রিনা। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। তারেক রহমানের নতুন ঠিকানা ফিরোজার পাশে গুলশান অ্যাভিনিউ এর ১৯৬ নম্বর বাড়ি, বসবাস করবেন সপরিবারে, বাসভবন ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা। ঢাকায় নেমেই প্রধান উপদেষ্টাকে ফোন তারেক রহমানের, দেশে ফিরতে সার্বিক সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ, স্বাগত জানালেন ডক্টর মোহাম্মদ ইউনূস। লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে তালা দিয়ে আগুন, ছোট মেয়ের পর মারা গেলেন বড় মেয়েও, মাত্র ২০ দিন আগেই বিয়ে করেন স্মৃতি, জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি। এবং সমবেত প্রার্থনা, ধর্মীয় সঙ্গীত আর নানা আচারে রাজধানী সহ সারা দেশে শুভ বড়দিন উদযাপন, গির্জায় গির্জায় উৎসব মুখর পরিবেশ, বর্ণিল আয়োজনে দেশে দেশেও উদযাপিত। তারেক রহমানের বিরচিত স্বদেশ প্রত্যাবর্তনের মধ্য দিয়ে অবসান হলো ১৭ বছরের নির্বাসিত জীবনের। শুরু হলো আরেকটি রাজনৈতিক অধ্যায়ের, জন্ম নিল নতুন ইতিহাস। বিমানবন্দর থেকে বেরিয়ে বাগানের মাটিতে খালি পায়ে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকেন তারেক রহমান, পরম মমতায় হাতে তুলে নেন মাতৃভূমির এক মুঠো মাটি। শীতের সকালে কুয়াশা ভেদ করে বাংলাদেশের আকাশে শুভ্র মহাপতঙ্গ, বলাকার ডানায় তখন স্বপ্নের হাতছানি, প্রিয় জন্মভূমির মাটি স্পর্শের আকাঙ্ক্ষা যেন প্রতিটি ক্ষণে। অবশেষে সকাল ১১টা ৪০ বলাকার অবতরণ ঢাকার বুকে। ১৭ বছরের দীর্ঘ অপেক্ষা যেন শেষ হতে চায় না, সবশেষ ফেরা হলো মা ও মাটির বুকে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সপরিবারে ১.৫ যুগ পরে ফিরলেন প্রিয় জন্মভূমিতে। ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পরিবার নিয়ে নামার পর তাকে অভ্যর্থনা জানান বিএনপির নীতি নির্ধারণী পর্যায়ের নেতারা। বাধা বিপত্তি পেরিয়ে দেশের মাটিতে আসতে পেরে রাজনৈতিক নেতাদের জড়িয়ে ধরে আলিঙ্গন করেন তারেক রহমান, কুশল বিনিময় করেন প্রত্যেকের সঙ্গে। এ সময় পরিবার ও স্বজনরা তারেক রহমানকে ফুল দিয়ে বরণ করে নেন। লাউঞ্জ থেকেই প্রধান উপদেষ্টার সঙ্গে মুঠোফোনে কথা বলেন তারেক রহমান। এ সময় তাকে স্বাগত জানান ডক্টর মোহাম্মদ ইউনূস। দেশে ফেরায় সহযোগিতা করায় প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানান তারেক রহমান। আপনার শরীর কেমন আছে? আমার পক্ষ থেকে এবং আমার পরিবারের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। আপনি আপনার পক্ষ থেকে বিভিন্ন রকম আয়োজন করেছেন, বিশেষ করে আমার নিরাপত্তার জন্য। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ সব রকম আয়োজন। এরপর সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমান ও মেয়ে ব্যারিস্টার জাইমা রহমানকে গুলশানের বাড়িতে পাঠিয়ে তিনি বেরিয়ে আসেন বিমানবন্দরের ভিআইপি গেট দিয়ে। মুক্ত আকাশে দেশের মাটি স্পর্শ করার আকাঙ্ক্ষা তীব্র হতে থাকে তার প্রতিটি কদমে। অবশেষে ১৭ বছর ৩ মাস ১৪ দিন পর দেশের মাটিতে খালি পায়ে শিশির ভেজা ঘাসে পা ভেজান তারেক রহমান, তুলে নেন জন্মভূমির এক মুঠো মাটি। পরে সবার আগে বাংলাদেশ সম্বলিত ব্র্যান্ডিং গাড়িতে চেপে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে জুলাই ৩৬ এক্সপ্রেসওয়ের গণসংবর্ধনা স্থলে যান তারেক রহমান। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। দেশে ফিরে জনসমুদ্রের ভালোবাসায় সিক্ত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। পথে পথে অভিবাদন জানান লাখো মানুষ। বিমানবন্দর থেকে জুলাই ৩৬ এক্সপ্রেসওয়ে বাস যাত্রায় এতটুকু পথ পাড়ি দিতেই লাগে ৩.৫ ঘন্টার বেশি। ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হয়ে বাঁধ ভাঙা উচ্ছ্বাস প্রকাশ করেন নেতাকর্মীরাও।
ঐতিহাসিক প্রত্যাবর্তনে দীর্ঘ অপেক্ষা আর সব জল্পনার অবসান। প্রায় ১.৫ যুগ পর স্বদেশের মাটিতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিমান অবতরণের প্রায় ১ ঘন্টা পর বেলা ১২:৩০টার দিকে বের হন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে। সবার আগে বাংলাদেশ লেখা লাল সবুজ আবরণের বুলেট প্রুফ বাসে চড়েন দলের শীর্ষ নেতাদের সঙ্গে নিয়ে। গাড়িবহর ঘিরে নজিরবিহীন নিরাপত্তা বলয়। সেনাবাহিনী, বিজিবি, পুলিশ, র্যাব সহ সব আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের ব্যাপক উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। ভিআইপি গেট পেরিয়ে উত্তরা জসিমউদ্দিন মোড় থেকে ইউ টার্ন নিয়ে বিমানবন্দর সড়ক কুড়িল ফ্লাইওভার হয়ে তারেক রহমান যখন সংবর্ধনা মঞ্চের উদ্দেশ্যে পথে পথে রাস্তার দুধারে তখন অগণিত মানুষের বাঁধ ভাঙা ঢল। জনসমুদ্রে স্লোগান, প্লেকার্ডে স্বাগত বার্তা। বাস থেকে হাত নেড়ে লাখো জনতাকে অভিবাদনের জবাব দেন তারেক রহমানও। উচ্ছ্বাস আর প্রত্যাশার কথা জানান জনসাধারণ। জাতি নেতৃত্ব শূন্য বাংলাদেশ, আমরা একটি সুযোগ্য নেতা আজকে আমরা পেয়েছি, যার জন্য আমরা আসলে খুশি। ঈদের চেয়ে আনন্দ বেশি আমাদের যে নেতাকর্মীরা তারা উজ্জীবিত হয়েছেন। আমরা সবাই খুশি, আনন্দে আত্মহারা। আমাদের মাঝে আমাদের নেতা ফিরে আসছে। মানুষের এত আনন্দ, এত ভালোবাসা আমাদের ইতিহাস এবং স্মরণীয় হয়ে থাকবে 25শে ডিসেম্বর। জনতার অবিরাম স্রোতধারায় মিশে ৩.৫ ঘন্টার বাস যাত্রা শেষে সংবর্ধনা মঞ্চে পৌঁছান তারেক রহমান। ঘড়ির কাঁটায় তখন পেরিয়ে গেছে বিকেল ৩:৪। হর্ষধ্বনি, স্লোগান মিছিলে তাকে বরণ করে নেন লাখ লাখ মানুষ। গণসংবর্ধনা অনুষ্ঠান শেষে চিকিৎসাধীন মা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে দেখতে এফআর কেয়ার হাসপাতালে যান তারেক রহমান। আলাদাভাবে আসেন স্ত্রী ও কন্যা। বেগম জিয়ার স্বাস্থ্যের খোঁজ নেন তারা। পরে সপরিবারে গুলশানের বাসায় যান তারেক রহমান। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। এ নিয়ে আলোচনার জন্য স্টুডিওতে আছেন সহকর্মী হাসান ওয়ালি। যাচ্ছি তার কাছে। ওয়ালি, শুরুতে আপনাকে স্বাগত জানাচ্ছি এবং আমরা প্রতিবেদনের মধ্যে দেখছিলাম আপনি সারাদিন বাইরে ছিলেন। বাংলাদেশের ইতিহাসে নতুন একটি অধ্যায় যুক্ত হয়েছে আজ, কারণ আপনি জানেন যে নানা শঙ্কা ছিল, গুঞ্জন ছিল, উৎকণ্ঠা ছিল, সব কিছুকে এক পাশে রেখে 17 বছর পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরেছেন। এই যে তার স্বদেশ প্রত্যাবর্তন, মাঠে আপনি কি দেখেছেন? ৬,৩১৪ দিন পর বাংলাদেশে এসেছেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। নিজের মাতৃভূমিতে তিনি পা রাখলেন, সেটি কিন্তু তিনি তার সামাজিক যোগাযোগ মাধ্যমেও কিন্তু আমরা সকাল থেকে দেখছিলাম। অর্থাৎ এতদিন পর, 17 বছর 3 মাস পর বাংলাদেশে আসার যে আকুতি, আসার পরে যে অনুভূতি, সেটি কিন্তু প্রতিটি কর্মকাণ্ডের মধ্য দিয়ে কিন্তু সারা দেশের মানুষ অবলোকন করেছেন। তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামার পরেই তিনি যে মাটিতে পা রেখেছেন, অর্থাৎ যে মাটির গন্ধ, সোদা গন্ধ, সেটি নিয়েছেন। সব কিছুর মধ্য দিয়ে কিন্তু যে বাংলাদেশের প্রতি যে আবেগ, অনুভূতি, সেটি কিন্তু আসলে সাধারণ মানুষকে ছুঁয়ে গেছে। এবং এরপরে কিন্তু তিনি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে ফোন করেছেন। বিমানবন্দরে বসেই তিনি ধন্যবাদ জানিয়েছেন, কৃতজ্ঞতা জানিয়েছেন। একই সঙ্গে কিন্তু আমরা দেখেছি বিমানবন্দরের বাইরে 300 ফিট অর্থাৎ জুলাই 36 এক্সপ্রেসওয়ে যেটি, সেখানে লাখ লাখ মানুষ। ঠিক কত সংখ্যক মানুষ এটি কিন্তু আসলে একই পরিমাপ করা খুবই কঠিন, কিন্তু রাজনৈতিক দলের যে কোনো নেতার এরকম প্রত্যাবর্তনকে ঘিরে এত বেশি সংখ্যক মানুষ বিগত কবে কবে হয়েছিল সেটি কিন্তু আসলে নিশ্চয়ই আলোচনার বিষয় হতে পারে। এরপরে কিন্তু আসলে সেখানে তিনি বক্তব্য রেখেছেন। এক্সপ্রেসওয়েতে লাখ লাখ মানুষ সেখানে অংশ নিয়েছিলেন। বেগম খালেদা জিয়া অসুস্থ, তার মা প্রায় এক মাস তিনি সিসিউতে রয়েছেন। 1 মাসের বেশি সময় ধরে কিন্তু তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার কাছে যাওয়ার যে আকুলতা তার মধ্যে ছিল, সেটির মধ্যেও কিন্তু তিনি লাখ লাখ মানুষের যে অভিবাদন সেটি গ্রহণ করেছেন। আমরা দেখেছি সবসময় তিনি হাত নেড়ে নেড়ে মানুষের যে শুভেচ্ছা সেটি গ্রহণ করেছেন, শুভেচ্ছা জানিয়েছেন। এখানে আপনাকে একটু থামাতে চাই, আপনি কিছুক্ষণ আগে এভার কেয়ারের সামনেই ছিলেন। সেখানকার খালেদা জিয়ার সবশেষ অবস্থা কি আপনি জানতে পেরেছেন এখন পর্যন্ত? আসলে তার অবস্থা, সবশেষ যে অবস্থাটি, যে সংকটাপন্ন যে অবস্থার মধ্যে ছিলেন, ডাক্তাররা সবশেষ যে ব্রিফিং করেছেন কয়েকদিন আগে, সেখানে কিন্তু বলেছেন কিছুটা উন্নতির পথে রয়েছেন বেগম খালেদা জিয়া। সবাই আশা করছেন, একই সঙ্গে ডাক্তারদের যে প্রচেষ্টা রয়েছে, একই সঙ্গে তার ছেলে তারেক রহমান যেহেতু তার একেবারে সংস্পর্শে এসেছে, এর মধ্যে তার যে মানসিক শক্তি, শারীরিক অবস্থা, সেটা আরও কিছুটা উন্নতি হবে, অর্থাৎ বিদেশে নিয়ে যাওয়ার মতো একটি শারীরিক অবস্থা আসবে, সেটি কিন্তু সবাই প্রত্যাশা করছেন। সংকটাপন্ন অবস্থা থেকে কিছুটা উন্নতির পথে এটি সবশেষ যে চিকিৎসকদের যে আপডেট, সেটি আমরা যতটুকু জানতে পেরেছি। একদম, আসলে আমরা দেখলাম যে তারেক রহমান আসলে তার মায়ের কাছে ছুটে গিয়েছেন এবং নিশ্চয়ই যেমনটি আমরা জেনেছি যে সেই বোর্ড, যে চিকিৎসকদের যে বোর্ড
আছে, সেখানে তিনি সময় কাটিয়েছেন। নিশ্চয়ই দেড় ঘন্টা ছিলেন, 1.5 ঘন্টার মতো ছিলেন। নিশ্চয়ই এটি তিনি আবার চেয়ারম্যান তারেক রহমান 1.5 ঘন্টা 6:55 এবং এরপরে তিনি কিন্তু তার বাসায় ফিরে গেছেন, সেটিও আমরা আপডেটটি জানতে চাই। 5:55 তারেক রহমান যে লাখ লাখ মানুষকে সঙ্গে নিয়ে যারা তার ছায়ার সঙ্গী হচ্ছিলেন তার মধ্য দিয়ে তিনি এভারকেয়ার হসপিটালে আসেন, যে বুলেট প্রুফ বাসটিতেই 7:30 নাগাদ তিনি বের হন। এরপরে কিন্তু 196 নম্বর বাসার যেটি গুলশান, সেখানে তিনি গেছেন। বাসার সামনে রয়েছেন আমার সহকর্মী শফিকুজ্জামান রুবেল ছিলেন, আর সাইফুল রুদ্র দেখতে পাচ্ছি, তিনি জানাবেন সবশেষ। বলে আপনি তো বলছিলেন, তো জানিয়ে রাখি রাত 8:25 তারেক রহমান গুলশানের বাসভবনে এসে পৌঁছান এবং তার গুলশানে আসাকে কেন্দ্র করে তার নিরাপত্তা নিশ্চিত করার জন্য আমরা যেমনটা দেখেছি যে পুরো এই গুলশান এভিনিউটি নিরাপত্তার চাদরে ঢেকে রেখেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তার মধ্যে বারবার টহল দিয়েছে সেনাবাহিনী এবং বিজিবির গাড়ি, বারবার টহল দিয়ে দেখার চেষ্টা করা হয়েছে যে নিরাপত্তাজনিত ব্যাপারগুলো একেবারে পুরোপুরি ঠিকঠাক আছে কিনা সেই বিষয়গুলো। পাশাপাশি নেতাকর্মীদের বিষয়টি যেমন বলছিলেন আপনি, যে লাখো মানুষের ভালোবাসায় সিক্ত হয়েছেন আজ তারেক রহমান। 17 বছরের যে ঘাটতি, 17 বছর নেতাকর্মীদের কাছ থেকে দূরে থাকার যে ঘাটতি, সেটি আসলে পূরণ হবার নয়। নেতাকর্মীরা পুরো রাস্তা জুড়ে আমরা যেমনটা দেখতে পেয়েছি যে গুলশান থেকে শুরু করে আশপাশের এলাকায় যতটুকু ওনাকে চোখে দেখা যায়, চোখে দেখার মতো দৃষ্টিগোচর হয়, ঠিক ততটুকু এলাকা জুড়েই নেতাকর্মীরা দাঁড়িয়েছিলেন এক পলক তাদের প্রিয় নেতাকে দেখার জন্য। এবং তারেক রহমানও যে বিশেষ যানে চড়ে এসেছেন, অর্থাৎ যে বিশেষ বাসে করে তারেক রহমান আজ এয়ারপোর্ট থেকে এই গুলশানের বাসভবন পর্যন্ত এসেছেন, সেই বাসের একেবারে সামনে দাঁড়িয়ে হাত নেড়ে নেতাকর্মীদের ডাকে সাড়া দিয়েছেন, নেতাকর্মীদের উদ্দেশ্যে হাত নেড়েছেন, সাড়া দিয়েছেন এবং জায়গায় জায়গায় তাকে দাঁড়াতে হয়েছে। আপনারা দেখেছেন যে বিমানবন্দরে যখন তারেক রহমান নামেন তখন বেলা 11:39 হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে তারেক রহমান যখন পৌঁছান, সেই সময় থেকে পূর্বাচলের তারেক রহমানকে সংবর্ধনা দেওয়ার জন্য যে জায়গাটি তৈরি করা হয়েছে, সেই জায়গা পর্যন্ত যেতে তারেক রহমানকে, অর্থাৎ এই দূরত্ব মাত্র 7 কিলোমিটার, এই 7 কিলোমিটার পথ পাড়ি দিতে তারেক রহমানকে 3.5 ঘন্টারও বেশি সময় অপেক্ষা করতে হয়েছে। এত বিপুল পরিমাণ নেতাকর্মীরা আজ সড়কে উপস্থিত ছিলেন তাকে দেখার জন্য। আর যেটি বলে রাখি যে তারেক রহমান এভারকেয়ার হাসপাতাল থেকে গুলশানের বাসভবনে এসেছেন, তার সঙ্গে তার সহধর্মিণী ডাক্তার জোবাইদা এবং তার কন্যা ব্যারিস্টার জাইমা রহমান ছিলেন, সেই সঙ্গে তার বিএনপির অন্যান্য যে নেতাকর্মীরা ছিলেন তারাও সঙ্গে ছিলেন। এবং তারেক রহমান এখানে নামার পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন, পাশাপাশি গণমাধ্যম কর্মীদের কাছে কৃতজ্ঞতা জানিয়েছেন, সেই সঙ্গে তার দলের অন্য যে নেতাকর্মীরা ছিলেন তাদের সবার কাছে কৃতজ্ঞতা জানিয়েছেন এবং দোয়া চেয়েছেন। এবং আগামীতে যে আগামীকালকের কর্মসূচির জন্য বলা হয়েছে যে তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজার জিয়ারত করবেন এবং জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করবেন। তো এই ছিল গুলশান এভিনিউ থেকে আমার কাছে থাকা সবশেষ তথ্য। দেখলাম আমরা যেটি শুনছিলাম, সাইফুল উদ্দিন সহকর্মী জানাচ্ছিলেন যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বাসা পর্যন্ত কিন্তু যে নেতাকর্মীদের ঢল সেটি ছিল, এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে আজকে সারাদিনই সরব উপস্থিতি ছিল তাকে ঘিরে, সেটিও কিন্তু আসলে তিনি বলছেন একদম বলে। এবং তারেক রহমান যখন 34 জুলাই এক্সপ্রেসওয়েতে যখন তিনি যান এবং তিনি সেখানে ঐতিহাসিক কিছু কথা বলেন, আসলে আই হ্যাভ এ প্ল্যান, যেটি সারা দেশের মানুষ শুনেছে। তিনি বলেছেন তার পরিকল্পনার কথা, দেশের মানুষ যদি তার সঙ্গে থাকে তাহলে সেই বিষয়টি আসলে কেমন হতে পারে তিনি সেই রূপরেখা দিয়েছেন। এটি নিয়ে আমাদের হাতে একটি রিপোর্ট আছে, সেটি দেখে এসে আবার আপনার কাছে নিশ্চয়ই আমরা ফিরব। দেশ ও মানুষের ভাগ্য পরিবর্তনে সুনির্দিষ্ট পরিকল্পনা তৈরির কথা জানিয়ে তারেক রহমান বলেছেন আই হ্যাভ এ প্ল্যান। এই পরিকল্পনা বাস্তবায়নে দেশবাসীর সহযোগিতা চেয়েছেন তিনি। জুলাই 36 এক্সপ্রেসওয়েতে ঐতিহাসিক সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্যে নিরাপদ ও প্রত্যাশিত বাংলাদেশ গড়ার কথা জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। এ সময় যে কোনো মূল্যে দেশে শান্তি শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানান তারেক রহমান। যেই মাটি মানুষকে ছেড়ে 1.5 যুগ ছিলেন বিলেতে, দেশে ফিরে প্রথমেই তাদের সান্নিধ্য পেতে জুলাই 36 এক্সপ্রেসওয়ের সংবর্ধনা মঞ্চে ছুটে যান তারেক রহমান। মঞ্চে উঠতেই প্রিয় নেতাকে অভিবাদন জানান লাখো নেতাকর্মী। 2 হাত প্রসারিত করে সেই অভিবাদনের জবাব দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান।
তার এই প্রত্যাবর্তন শুধু আবেগের নয়, গণমানুষের আকাঙ্ক্ষা ও গণতন্ত্রের যাত্রায় এ যেন শুভ সূচনা। তাই তো 17 বছর পর দেশের মাটিতে দেয়া প্রথম বক্তব্যে জানালেন পরিকল্পনার কথা, দেখালেন পরিবর্তনের স্বপ্ন। For the people of my country, for my country. আজ এই পরিকল্পনা দেশের মানুষের স্বার্থে, দেশের উন্নয়নের জন্য, দেশের মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য যদি সেই প্ল্যান, সেই কার্যক্রম, সেই পরিকল্পনাকে বাস্তবায়ন করতে হয়, প্রিয় ভাই বোনেরা, এই জনসমুদ্রে যত মানুষ উপস্থিত আছেন, এই সারা বাংলাদেশে গণতন্ত্রের শক্তি যত মানুষ উপস্থিত আছেন, প্রত্যেকটি মানুষের সহযোগিতা আমার লাগবে। গুপ্তচররা এখনো ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে উল্লেখ করে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তারেক রহমান। বলেন, আধিপত্যবাদীরা ষড়যন্ত্র করলেও যে কোনো মূল্যে ধরে রাখতে হবে দেশের শান্তি শৃঙ্খলা। যে কোনো উস্কানির মুখে আমাদেরকে ধীর শান্ত থাকতে হবে। প্রিয় ভাই বোনেরা, আমরা দেশের শান্তি চাই, আমরা দেশের শান্তি চাই। আধিপত্যবাদ শক্তির গুপ্তচরেরা বিভিন্নভাবে ষড়যন্ত্রে এখন লিপ্ত রয়েছে। আমাদেরকে ধৈর্যশীল হতে হবে, আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে। বিশেষ করে তরুণ প্রজন্মের যে সদস্যরা আছেন, আপনারাই আগামী দিন দেশকে নেতৃত্ব দেবেন, দেশকে গড়ে তুলবেন। এই দায়িত্ব তরুণ প্রজন্মের সদস্যদেরকে আজ গ্রহণ করতে হবে, যাতে করে এই দেশকে আমরা সুন্দরভাবে গড়ে তুলতে পারি। নিরাপদ বাংলাদেশ গড়ে তুলতে ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে পাশে চান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। আগামী দিনে দেশ পরিচালনার দায়িত্বে যারা আসবে, আমরা সকলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে ন্যায়পরায়ণতা, সেই ন্যায়পরায়ণতার আলোকে আমরা দেশ পরিচালনার সর্বোচ্চ চেষ্টা করব। আসুন আমরা আমাদের সেই প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তুলব, যেখানে আমরা সকলে মিলে কাজ করব, যেখানে আমরা সকলে মিলে আমাদের প্রত্যাশিত বাংলাদেশকে গড়ে তুলব। তারেক রহমান তার দেশে ফেরাকে স্মরণীয় করে রাখার জন্য বাংলাদেশের মানুষের প্রতি কৃতজ্ঞতা জানান। আপনাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি আজকে আমাকে এইভাবে বরণ করে নেওয়ার জন্য। 1.5 যুগেরও বেশি সময় পর দেশে ফিরে সাধারণ মানুষের ভালোবাসায় সিক্ত হলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি এই ভালোবাসার প্রতিদান দিতে চান, তাই গণতন্ত্র দেশের মানুষের প্রত্যাশিত বাংলাদেশ ফিরে দিতে সাধারণ মানুষের পাশাপাশি দলীয় নেতাকর্মীদেরও সহযোগিতা প্রত্যাশা করেন তারেক রহমান। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। আলোচনার জন্য আবারও যাচ্ছি ওয়ালির কাছে। ওয়ালি, যেমনটি আমরা প্রতিবেদনে দেখছিলাম যে তারেক রহমানের যে পরিকল্পনা মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য, এছাড়াও রাজস্বিক সংবর্ধনায় আপনি দেখেছেন যে কত মানুষ আসলে এখানে জমায়েত হয়েছে। আমরা সারাদিন সেই চিত্র আমাদের সময় সংবাদের দর্শকদের দেখিয়েছি। আসলে সামগ্রিকভাবে আপনি কেমন পরিবেশ দেখেছেন? যেরকমটি আসলে ওই 300 ফিটের যেটি জুলাই 36 এক্সপ্রেস যেটি বলা হচ্ছে, কুড়িল থেকে একেবারে কাঞ্চন ব্রিজ পর্যন্ত 17 কিলোমিটার, এই পুরো জায়গা জুড়ে কিন্তু বিএনপি নেতা কর্মীদের দখলে ছিল, সাধারণ মানুষের দখলে ছিল। কয়েক লাখ মানুষ হচ্ছে, সেটি আমি আগেও যেরকমটি আল জাজিরা যে গণমাধ্যমটি সেটি বলেছে 2 মিলিয়নের বেশি, অর্থাৎ 20 লাখের বেশি মানুষ জমায়েত হয়েছে। এটি বলা যেতেই পারে যে এরকম প্রত্যাবর্তনের ক্ষেত্রে যে কোনো রাজনৈতিক নেতার ক্ষেত্রে এটি একটি ঐতিহাসিক জমায়েত এটি বলা যেতে পারে। স্মরণকালে কবে এরকম হয়েছিল সেটি আসলে এখন পর্যন্ত দৃষ্টান্ত আমাদের কাছে নেই। এবং আজকে তারেক রহমান যে বক্তব্য রেখেছেন, প্রায় 15 মিনিট তিনি বক্তব্য রেখেছেন, এবং পরবর্তীতে শেষ করার পরেও তিনি এসে কিন্তু তার যে পরিকল্পনার কথা সেটি আবার নতুন করে পুনর্ব্যক্ত করেছেন। সে সব কিছু মিলে কিন্তু এটি ঐতিহাসিক বক্তব্য বলা যেতে পারে। তারেক রহমান যেটি আসলে আজকে সবচাইতে যেটি বিষয়ে আলোচনা হচ্ছে যে আই হ্যাভ প্ল্যান ফর দ্য পিপল অফ মাই কান্ট্রি, যে বাংলাদেশকে নিয়ে তার যে আগামী দিনে বাংলাদেশ বিনির্মাণের যে পরিকল্পনা সেটি তিনি বলেছেন। এবং এটি বিএনপির যেই দেশ গড়ার পরিকল্পনার সাথে সে মানুষের কাছে যাচ্ছে 31 দফা, সেসবও কিন্তু আসলে বিএনপি এর আগেই বাংলাদেশের মানুষের কাছে দিয়েছে, সেই দিকেও তিনি ইঙ্গিত করেছেন। একই সঙ্গে তিনি বলেছেন বাংলাদেশের মানুষের ভাগ্য পরিবর্তনের পরিকল্পনা বাস্তবায়নে সবার সহযোগিতা কামনা করেছেন, যে কোনো মূল্যে দেশের শান্তি ও শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানিয়েছেন। সুযোগ পেলে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো ন্যায়পরায়ণতার
আলোকে দেশ পরিচালনা করার ঘোষণা দিয়েছেন, প্রতিশ্রুতি দিয়েছেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আপনি জানেন যে 1.5 মাস পরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই সময়ে কিন্তু আসলে তারেক রহমানের দেশে ফেরা এটি কিন্তু অনেক গুরুত্ব বহন করে। বিএনপি নেতারাও কিন্তু আসলে সেটি বলছেন যে নির্বাচন গণতান্ত্রিক পথে উত্তরণের যে সম্ভাবনা তৈরি হচ্ছে সেটি নিয়ে একই সঙ্গে যেসব শঙ্কা রয়েছে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ফেরার মধ্য দিয়ে সেসব শঙ্কা ধূলিসাৎ হয়ে যাবে। গত কয়েকদিন কিন্তু বিএনপি নেতারা নানান মাধ্যমে কিন্তু সেই কথাই বলছেন। একটি বিষয় না বললেই নয়, আমরা এর আগে দেখেছি 2001 থেকে 2006 সাল পর্যন্ত তারেক রহমান তৃণমূল পর্যায়ে তৃণমূল প্রতিনিধি সম্মেলন যেভাবে তিনি দেশে অর্থাৎ দেশের আনাচে কানাচে গিয়েছেন, জেলায় জেলায়, এই অল্প সময়ে এবার কি তার এই সফরের কোনো সম্ভাবনা দেখছেন? লন্ডনে থাকা অবস্থায়ও কিন্তু তারেক রহমান কিন্তু সব নেতাকর্মীদের সঙ্গে কিন্তু তার যেই ভার্চুয়ালি যোগাযোগ মোবাইল বা অন্যান্য মাধ্যমে সেটি কিন্তু ছিল, একেবারে ইউনিয়ন পর্যায়ে নেতাকর্মীদের মধ্যেও ছিল। আনুষ্ঠানিকভাবে প্রচার প্রচারণা শুরু হলে বেগম খালেদা জিয়া যেভাবে সারা দেশে বিভিন্ন জায়গায় যেতেন, বিভাগীয় শহর, জেলা শহরগুলো, গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে, সেই শূন্যস্থান কিন্তু এবার তারেক রহমান পূরণ করবেন। সেটি কিন্তু বিএনপির পরিকল্পনার মধ্যেই রয়েছে, হয়তো খুব দ্রুত সময়ের মধ্যে সেই বিস্তারিত পরিকল্পনা সবার সামনে আসবে। হাসান ওয়ালি, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। আলোচনার জন্য এতক্ষণ স্টুডিওতে যুক্ত ছিলেন সহকর্মী হাসান ওয়ালি। রাতের সময় আরও থাকছে অপর্যাপ্ত জেটি, নাব্য সংকট সহ নানা সমস্যায় জর্জরিত খুলনা নদী বন্দর। 2 বছরে পণ্য খালাস নেমেছে অর্ধেকে, থমকে গেছে দক্ষিণাঞ্চলের নদী কেন্দ্রিক অর্থনীতির গতি। পর তারেক রহমানের দেশে ফেরার খবর গুরুত্বের সঙ্গে প্রকাশ করেছে আন্তর্জাতিক গণমাধ্যম। আল জাজিরা, রয়টার্স, এপি থেকে শুরু করে ভারত ও তুরস্কের সংবাদ মাধ্যমে উঠে এসেছে তার ঐতিহাসিক প্রত্যাবর্তন। প্রতিবেদনে আরও উঠে এসেছে বিএনপি নেতার আগামীতে প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা এবং বাংলাদেশের বদলে যাওয়া রাজনৈতিক বাস্তবতা। লন্ডনে 17 বছরের নির্বাসিত জীবন শেষে দেশে ফিরেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। নির্বাচনের আগে তার দেশে ফেরা যেমন জাতীয়ভাবে গুরুত্ব পাচ্ছে, তেমনি আন্তর্জাতিক গণমাধ্যমগুলোতেও আলোচনার কেন্দ্রবিন্দু এই ঐতিহাসিক প্রত্যাবর্তন। কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরা জানিয়েছে তারেক রহমান বিএনপির নেতৃত্ব শূন্যতা পূরণ করবে। ব্রিটিশ গণমাধ্যম বিবিসি তারেক রহমানকে আসন্ন নির্বাচনী দৌড়ের শীর্ষ প্রতিদ্বন্দ্বী হিসেবে আখ্যা দিয়েছে। রয়টার্স ও এপি তাদের প্রতিবেদনে জনসমাগম ও নিরাপত্তা ব্যবস্থার উপর আলোকপাত করেছে। বিমানবন্দর থেকে সমাবেশ স্থল পর্যন্ত লাখ লাখ সমর্থকের উপস্থিতিকে তারা রাজনৈতিক শক্তি হিসেবে ব্যাখ্যা করেছে। ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমস ও এনডিটিভি তারেক রহমানের ব্যক্তিগত দিকেও নজর দিয়েছে। পরিবারসহ তার ঢাকায় পৌঁছানো এবং অসুস্থ মাকে দেখার বিষয়টি গুরুত্ব পেয়েছে। এসব প্রতিবেদনে তাকে খালেদা জিয়ার রাজনৈতিক উত্তরাধিকার হিসেবে উপস্থাপন করা হয়েছে। একই সঙ্গে ফেব্রুয়ারির নির্বাচনে তার সম্ভাব্য ভূমিকা তুলে ধরা হয়েছে। তুরস্ক ভিত্তিক আনাদুলু এজেন্সি, টিআরটি ও অন্যান্য আন্তর্জাতিক প্ল্যাটফর্ম তারেক রহমানের আইনি জটিলতা ও নির্বাসনের পটভূমি ব্যাখ্যা করেছে। অতীতে থাকা মামলাগুলো প্রত্যাহার হওয়ার পর তার দেশে ফেরাকে তারা রাজনৈতিক পথ পরিষ্কার হওয়ার ইঙ্গিত হিসেবে দেখিয়েছে। কোটি মানুষের সেই প্রত্যাশাগুলো পূরণ করতে পারি। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন ঘিরে নিশ্চিদ্র নিরাপত্তা দিয়েছে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। রাজধানীতে নিরাপত্তায় কাজ করেন আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর 10,000 সদস্য। ডিএমপি জানায় বিমানবন্দর, খিলক্ষেত, জুলাই 36 এক্সপ্রেসওয়ে, এভারকেয়ার হাসপাতাল ও গুলশান সহ পুরো রাজধানীতে 4 থেকে 5 স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়। উত্তরা থেকে বিমানবন্দর, খিলক্ষেত, জুলাই 36 এক্সপ্রেসওয়ে, তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন ঘিরে পুরো সড়ক নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা। নিরাপত্তার পাশাপাশি বিশৃঙ্খলা প্রতিরোধে তৎপর সেনা সদস্যরা মাইকিং করে সতর্ক করেন, রাস্তায় নয়, দাঁড়াতে হবে ফুটপাতে। সেনাবাহিনীর পাশাপাশি সড়কে শক্ত অবস্থান নেয় বিজিবি, মোড়ে মোড়ে আনসার সদস্যরাও। চেকপোস্ট বসিয়ে পেট্রোলিং এর মাধ্যমে নিরাপত্তা দেয় পুলিশ। জনদুর্ভোগ লাঘবেও নেওয়া হয় ব্যবস্থা। গতকাল থেকে ডিপ্লয়মেন্ট দেওয়া আছে, আজকে ভোর থেকে আমরা সব জায়গায় লোক রেখেছি। এখন পর্যন্ত আমাদের কাছে একটাও সংবাদ আসেনি যে আমাদের কোনো সম্মানিত নাগরিক, যাত্রী যারা এয়ারপোর্টে যাচ্ছেন তারা আটকা পড়েছেন কোথাও, এই জাতীয় একটা সংবাদ আমরা পাইনি। রাজধানীর গুরুত্বপূর্ণ পয়েন্টে শৃঙ্খলা রক্ষায় কাজ করেন বিএনপির স্বেচ্ছাসেবকরাও। আমাদের নেতাকর্মীরা সুশৃঙ্খলভাবে রয়েছে এবং আমাদের পর্যাপ্ত স্বেচ্ছাসেবক ভলেন্টিয়ার রয়েছে, তারা কাজ করছে এবং আমাদের প্রশাসনের সকল পর্যায়ের। বিমানবন্দর থেকে তারেক রহমানকে সংবর্ধনা স্থলে কড়া নিরাপত্তায় পৌঁছে দেয় আইন শৃঙ্খলা বাহিনী।
অলিগলি থেকে শুরু করে প্রধান সড়ক, গুরুত্বপূর্ণ পয়েন্ট, প্রত্যেকটি জায়গায় আইন শৃঙ্খলা বাহিনীর নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আগমন শুধু নয়, পুরো রাজধানীকে নিরাপদ করতে চায় আইন শৃঙ্খলা বাহিনী। উদ্দেশ্য, তার আগমন ঘিরে রাজধানীতে যাতে তৈরি না হয় কোনো ধরনের বিশৃঙ্খলা। মাসুদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। রাতের সময় আরও থাকছে। বিপিএল শুরুর একদিন আগে বদলে গেল চট্টগ্রাম ফ্র্যাঞ্চাইজির মালিকানা। দল চালানোর অর্থ না থাকায় সরে দাঁড়ালো ট্রায়াঙ্গেল সার্ভিসেস। দায়িত্ব নিয়েছে বিসিবি। এবার বাণিজ্যের সংবাদ। ভেঙে যাওয়া ঘাট, অবকাঠামো সংকট, পর্যাপ্ত জেটির অভাব আর নদীতে নাব্য সংকট সহ জর্জরিত খুলনা নদী বন্দর। এসব সমস্যায় গত 2 বছরে খুলনা নদী বন্দরে পণ্য খালাস কমে এসেছে অর্ধেকে। কমেছে রাজস্ব। কাজ হারিয়ে বিপাকে পড়েছেন ঘাট এলাকার শ্রমিকরা। থমকে গেছে দক্ষিণাঞ্চলের নদী কেন্দ্রিক অর্থনীতির গতি। নিয়ামুল হোসেন কোচির তোলা ছবিতে আবদুল্লাহ আল মামুন রুবেলের রিপোর্ট। খুলনার ভৈরব নদীর তীরে জলযানগুলো পণ্য নিয়ে নোঙর করে নদী বন্দরের ঘাটে ঘাটে। মোংলা সমুদ্র বন্দর থেকে লাইটারেজ জাহাজে সার, চাল, পাথর সহ বিভিন্ন পণ্য নিয়ে এখানে খালাস করে দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করেন ব্যবসায়ীরা। তবে নদীবন্দরের এই ঘাটটি 1 বছরের বেশি সময় ধরে ধসে পড়েছে। শুধু একটি নয়, বন্দর এলাকার একাধিক ঘাটে কোথাও ধস, কোথাও ভাঙন। ফলে পণ্য নিয়ে জাহাজ ভিড়তে পারছে না এসব এলাকায়। ঘাটগুলোর বিভিন্ন রকম সমস্যা আছে, শ্রমিকের সমস্যা আছে, যার কারণে এইসব অঞ্চলে আর কাজ আস্তে আস্তে যত দিন যাচ্ছে কমে যাচ্ছে। তথ্য অনুযায়ী 2 বছর আগেও বছরে শতাধিক জাহাজ এখানে পণ্য খালাস করলেও চলতি বছরে তা নেমেছে অর্ধেকেরও নিচে। জাহাজ কমায় শ্রমিক সংখ্যাও কমেছে। একসময় 2000-এর বেশি শ্রমিক কাজ করলেও এখন তা নেমে এসেছে মাত্র 500-তে। যাদের কাজ আছে তাদেরও মাসের অর্ধেক সময় কাটে কর্মহীন। গত 5 বছরে এ ঘাট এলাকায় হয়নি কোনো উন্নয়ন কাজ। বরাবরের মতোই পরিকল্পনা আর প্রকল্প গ্রহণের আশ্বাসেই সীমাবদ্ধ কর্তৃপক্ষ। ঘাটগুলোর যে সমস্যা আছে, এই সমস্যা বিশেষ করে শিট পাইলিং যে অংশে ভাঙা, সেই শিট পাইলিং মেরামতের জন্য আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি, খুব দ্রুত এটা মেরামত করে দিবেন। 1960 সালে ভৈরব নদীর তীরে গড়ে ওঠা এই বন্দরটি 143 একর জায়গা বিস্তৃত। আবদুল্লাহ আল মামুন রুবেল, সময় সংবাদ, খুলনা। লক্ষ্মীপুরে বিএনপি নেতার বাড়িতে আগুনের ঘটনায় ছোট মেয়ের পর মারা গেলেন বড় মেয়েও। মাত্র 20 দিন আগেই বিয়ে করে নতুন জীবনে পা রেখেছিলেন স্মৃতি। জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে পরিবার। পড়ে গিয়েছিল শরীরের 90 ভাগ। দগদগে ক্ষত নিয়ে 5 দিন মৃত্যুর সঙ্গে লড়াই করে না ফেরার দেশে লক্ষ্মীপুরের সালমা আক্তার স্মৃতি, যিনি দগ্ধ হয়েছিলেন বিএনপি নেতা বেলালের বাড়িতে দুর্বৃত্তের আগুনে। বুধবার দিবাগত রাতে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে মারা যান মাত্র 20 দিন আগে বিয়ে হওয়া স্মৃতি। ছোট মেয়ের পর এবার বড় মেয়েকেও হারালেন বেলাল। স্মৃতির মৃত্যুতে শোকে ভাসছে পুরো পরিবার। অনেক কথা কইছে আমার লগে, 2 ঘন্টার মতো কথা কইছে। কয় আমি তো বাঁচতাম না বুবু, আমি বাঁচতাম না। অর্থ সম্পদ সব হারাইছি, সব মেনে নেওয়া যায়। সন্তান হারা দুঃখ মেনে কোনো দিনও নেওয়া যায় না রে বাবা, কোনো দিনও যায় না। আমার ভাইয়ের কলজার টুকরা। যারা এইসব কাজ করেছে তাদের আইনগত ব্যবস্থা নেওয়া হোক। গত 19 ডিসেম্বর মধ্যরাতে লক্ষ্মীপুর সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়ন বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক বেলাল হোসেনের বাড়িতে আগুন ধরে দেয় দুর্বৃত্তরা। এতে ঘটনাস্থলে পুড়ে মারা যায় তার 7 বছর বয়সী মেয়ে আয়শা। দগ্ধ হন বেলাল সহ তার 2 মেয়ে। হায়দার আলী, সময় সংবাদ, ঢাকা। দেখছেন রাতের সময়। উৎসব মুখর পরিবেশে উদযাপিত হচ্ছে খ্রিস্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শুভ বড়দিন। দিনটি ঘিরে রাজধানীর গির্জাগুলোয় সাজ পরিবেশ। বড়দিন উপলক্ষে 5 তারকা হোটেলগুলোতেও করা হয় নানা আয়োজন। গির্জায় গির্জায় উৎসব মুখর পরিবেশ। খ্রিস্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শুভ বড়দিন উপলক্ষে রাজধানীর গির্জাগুলোতে সাজ পরিবেশ। ছোট্ট শিশু থেকে শুরু করে নানা বয়সী যিশু ভক্ত ভিড় করেন গির্জাগুলোতে।
হিংসা, বিদ্বেষ আর অন্ধকারে আচ্ছন্ন পৃথিবীতে মানুষকে আলোর পথ দেখাতে পৃথিবীতে আগমন ঘটে যীশু খ্রিস্টের। পথভ্রষ্ট মানবজাতির সামনে তিনি তুলে ধরেন প্রেম, ক্ষমা আর শান্তির স্বর্গীয় বাণী। এমনটাই বিশ্বাস খ্রিস্টান ধর্মাবলম্বীদের। সুর আর ছন্দে, প্রার্থনা আর বন্দনায় প্রভু যিশুকে স্মরণ করে দিনটিকে স্বাগত জানান যিশু ভক্তরা। হাতে না, আমি চাই গাড়ি আর হচ্ছে চকলেট, অনেকগুলো চকলেট আর একটা দুইটা গাড়ি। খুব বাচ্চাকে নিয়ে আসলাম, ও খুব খুশি। শুধু খ্রিস্টান ধর্মাবলম্বীরাই নয়, এই আয়োজনে সামিল হয়েছেন অন্যান্য ধর্মাবলম্বীরাও। এটা আমার ফার্স্ট টাইম, এখানে অনেক মজা লাগছে। বড়দিনের এই উৎসবে পিছিয়ে নেই রাজধানীর 5 তারকা হোটেলগুলো। ক্রিসমাস ক্যারল, বিশেষ ডিনার আর নানা আয়োজনে অতিথিদের জন্য সাজানো হয়েছে উৎসবের ভিন্ন এক পরিবেশ। বড়দিন উপলক্ষে চার্চ ও এর আশেপাশের এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। ফারিয়া ফারুকি, সময় সংবাদ, ঢাকা। দেখছেন রাতের সময়। অবশেষে বিপিএল শুরুর একদিন আগে মালিক বদলে গেল চট্টগ্রাম ফ্র্যাঞ্চাইজির। দল চালানোর মতো অর্থ না থাকার দোহাই দিয়ে বিসিবি বরাবর একটি চিঠি পাঠিয়ে সরে দাঁড়ালো ট্রায়াঙ্গেল সার্ভিসেস। বিপিএলের বাইলজ অনুযায়ী ফ্র্যাঞ্চাইজির দায়িত্ব নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। টিম ডিরেক্টর হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে সাবেক নির্বাচক হাবিবুল বাশার সুমনকে। আবার এলো বিপিএল। থিম সং এর এই লাইনটা একেবারে যথার্থ। আসর শুরুর একদিন আগে যে নাটক মঞ্চায়িত হলো সিলেটে, তাতে বলাই যায় সত্যি এবার বিপিএল শুরু হচ্ছে। নিয়ম অনুযায়ী বিসিবিকে ব্যাংক গ্যারান্টির টাকা দেওয়ার কথা ছিল সবগুলো ফ্র্যাঞ্চাইজির, কিন্তু 2 কোটি টাকার পে অর্ডারের পর আর কোনো টাকাই দিতে পারেনি ট্রায়াঙ্গেল সার্ভিসেস। এরপরও তাদেরকে নিয়েই আসর চালিয়ে যাওয়ার অভিপ্রায় ছিল বুলবুল মিঠুদের, কিন্তু তাদের সে স্বপ্ন পূরণ হলো না। ইন্টিগ্রিটির ব্যাপারে তাদের অনেক কথা হয়েছে প্রেসে, সোশ্যাল মিডিয়াতে, সেই জন্যে কোনো স্পন্সর জড়ো হতে পারেনি বলে তারা এটার বার্ডেন নিতে পারতেছে। হাবিবুল বাশারকে টিম ডিরেক্টর বানিয়ে দিয়ে কোচ বাবুলকে ঢাকা থেকে ফ্লাই করা হচ্ছে। সমস্যা আছে আরো একটা, ক্রিকেটারদের চুক্তির টাকার কি হবে? সরাসরি চুক্তিতে যারা এসেছেন তারাই বা টাকা পাবেন কিসের ভিত্তিতে? অকশনে যা হয়েছে সেটা আমরা ফুললি কভার করব। আপনার সাথে যদি একটা কন্ট্রাক্ট থেকে জারি, কোচ হোক কি হোক, যে কন্ট্রাক্টটা আমাদের দেখাতে পারলে আমরা ওই কন্ট্রাক্টটাকে মেনটেন করব। আমাদের কাছে ওনাদের টাকা রয়ে গেছে, হ্যাঁ, প্লাস ফাইন্যান্সিয়ালি উই হ্যাড কাভার্ড, ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্ট দিয়ে উই হ্যাড কাভার্ড 10 crore টাকা। নিয়ন মোহাইমেন, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। তারেক রহমানের বিরোচিত প্রত্যাবর্তন। 17 বছরের নির্বাচন শেষে ফিরলেন দেশে। ষড়যন্ত্র মোকাবেলা করে শান্তি শৃঙ্খলা বজায় রাখার আহ্বান। We have a plan for the people and for the country. ইনশাআল্লাহ আমরা সেই প্ল্যান বাস্তবায়ন করব। ইতিহাসের সাক্ষী হতে জনসমুদ্র ঢাকার রাজপথ। তারেক রহমানকে কাছে পেয়ে কর্মী সমর্থকদের বাঁধ ভাঙা উচ্ছ্বাস। এফআরকেয়ারে মাঠে দেখে গেলেন গুলশানের বাসভবনে এবং ঢাকায় নেমে প্রধান উপদেষ্টাকে ফোন তারেক রহমানের দেশে ফিরতে সার্বিক সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ। স্বাগত জানালেন ডক্টর মোহাম্মদ ইউনূস। এই ছিল রাতের সময়। এরপর দেখবেন সম্পাদকীয়। সঙ্গে থাকুন সময়।